ওকে, সো সরি, ওই গেস্টের সাথে মাত্র দেখা করে আসা লাগছে। তারা স্ক্রিনটা আবার শেয়ার করে নেই, 1 মিনিট। ওকে, সো তাহলে এখানে আমাদের কোয়েশ্চেন নাম্বার 13 কি বলতেছে, লেটস সি। সবাই কি শুনতে পাচ্ছে এখন? হ্যাঁ। ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম, আর টিচার ডেমনস্ট্রেটেড স্ট্যান্ডিং ওয়েভস ইউজিং দ্য অ্যাপারেটাস বিলো। সো তাহলে স্ট্যান্ডিং ওয়েভ রিলেটেড কোয়েশ্চেন হবে এটা। সো কি বলতেছে, দ্য হাইট অফ দ্য রিজার্ভার can be adjusted to vary the length of the air column in the glass tube। এই যে এইটাকে, এই টিউবটাকে পুরাটাকে বলতেছে রিজার্ভার। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কাজটা কি, এই যে দেখো এতটুকু জায়গা, এই যে যে জায়গাটুকু মার্ক করলাম এখানের মধ্যে কি আছে, আচ্ছা সরি, রিজার্ভার হলো এইটা, সরি। তো এখন এখানের মধ্যে রিজার্ভারের হাইটটা কি করে, এই যে রিজার্ভারের সাথে এটা কানেক্টেড, তো তো এখন এইটা যদি বেশি পানি দেয় তো তখন কি হবে, লেন্থ অফ দ্য এয়ার কলাম কমে যাবে। আর যদি কম পানি দেয় তো তাহলে লেন্থ অফ দ্য এয়ার কলাম কি হবে, বেড়ে যাবে, এমন টাইপের ব্যাপার। তো এখন এখানের মধ্যে মেইন কাজ যেটা হচ্ছে ওইটা কি, এটা হলো তোমার এয়ার কলামের হাইটটাকে ভ্যারি করে করে কি করা হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট লেন্থ অফ এয়ার কলামকে কি করবে, ওই যে টিউনিং ফর্ক জিনিসটা কি, এটা তোমাদেরকে মনে হয় বলা হয়েছিল, যারা নাকি অক্টোবরে এক্সাম দিছো তাদেরকে মনে হয় বলা হয়েছে। ওকে, তো এখন এখানের মধ্যে টিউনিং ফর্কের ব্যাপারটা কি, এটা হলো আমাদের একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বেসিক্যালি। যে টিউনিং ফর্কের কি হয়, টিউনিং ফর্ক তুমি যত জোরে বা যত আস্তেই বাড়ি মারো না কেন, সে অলওয়েজ সেম একটা ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে, বুঝছো? হ্যাঁ, ও লেভেলসে দেখানো হয়েছিল। আচ্ছা, তাহলে তো ভেরি গুড। সো যে কথাটা বলতেছিলাম যে টিউনিং ফর্কটা কি, এটা হলো এমন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা কি যত জোরে বা যত আস্তে এরকম হিট করো না কেন, ইট উইল অলওয়েজ অসিলেট এট দ্য সেম ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি হচ্ছে আমরা দেখি, যে যে টিউনিং ফর্ক, length of the air column L, glass tube, reservoir, rubber tubing. Okay. The teacher tapped a tuning fork, ওই যে ট্যাপ করছে মানে কি, ওই যে ওরকম বাড়ি দিছে আর কি, টেবিলে হালকা করে এরকম বাড়ি দিছে। তো the teacher tapped a tuning fork on a table and placed it above the glass tube। আচ্ছা, সো তাহলে ওরকম ট্যাপ করে টিউনিং ফর্কটা অসিলেট করতেছে, তো ওইটা কি করলো, গ্লাস টিউবের উপরে নিয়ে গেল। তো he increased the length of the air column from 0 until a sound was heard। সে একদম মনে করো যে পুরাটা পানি দিয়ে ভরা ছিল, ঠিক আছে, এই যে পুরাটা পানি দিয়ে ভরা ছিল, দেন আস্তে আস্তে পানি কমাইতেছে, মানে লেন্থ অফ দ্য এয়ার কলাম ইনক্রিজ করতেছে। তো লেন্থ অফ দ্য এয়ার কলাম ইনক্রিজ করতে 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 এমন একটা জায়গায় যখন আসছে, তখন দেখলো কি একটা সাউন্ড শুনতে পাইছে, ঠিক আছে। তখন এখানের মধ্যে সে বলতেছে কি, যে এট দিস মোমেন্ট আ স্ট্যান্ডিং ওয়েভ ওয়াজ ফর্মড ইন দ্য এয়ার কলাম। ঠিক আছে, সে তখন বুঝতে পারলো কি যে ওই মোমেন্টে এয়ার কলামের ওখানে কি হয়েছে, একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়েছে, সামথিং লাইক দিস। যে এই যে টিউনিং ফর্কের থেকে তো আমাদের অ্যাকচুয়ালি কি হইতেছে, সাউন্ড ওয়েভটা আসতেছে, সো এমন স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হইতেছে এই। সো তোমাদের স্ট্যান্ডিং ওয়েভ পড়ানোর সময় আমি ওই যে খান একাডেমির কতগুলা ভিডিও দিছিলাম, মনে আছে, যে ওরকম ক্লোজড টিউব আর ওপেন টিউব কোনটার মধ্যে কেমন টাইপের আমাদের স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়, তো ওইরকম টাইপের ব্যাপার। সো তাহলে এই যে আমাদের এটা কি আছে, ওপেন টিউব এইটা। তো তাহলে এই ওপেন এন্ডে কি ক্রিয়েট হইতেছে, এই ওপেন এন্ডে ক্রিয়েট হইতেছে একটা অ্যান্টিনোড, আর এই যে যেখান থেকে রিফ্লেক্ট হবে এই জায়গাটাতে ক্রিয়েট হচ্ছে কি একটা নোড। সো তাহলে এইটা হলো একদম সবচেয়ে আমাদের প্রিলিমিনারি, যে একদম ফার্স্ট টাইম একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয়েছে, যে আমাদের সবচেয়ে ছোট স্ট্যান্ডিং ওয়েভ। যে স্ট্যান্ডিং ওয়েভ আমাদের কেমন হয়, এমন টাইপের, যে এই যে আমাদের ওপেন এন্ড আছে, তো তাহলে এইটা, সরি, এই যে টিউব, সো
এই যে টিউবের ওপেন এন্ড, তো ওপেন এন্ডে ক্রিয়েট হইতেছে হলো অ্যান্টিনোড, আর যে জায়গাটায় ক্লোজড, যে জায়গা যেখান থেকে রিফ্লেকশনটা আসবে ওই জায়গায় ক্রিয়েট হইতেছে একটা নোড, এমন টাইপের। এই যে একটা নোড আর একটা এখানে অ্যান্টিনোড। আচ্ছা, এন্ড এই জায়গাটায় আমাদের লেন্থটা কত হবে, যে কতটুকু ওয়েভলেন্থ এখানে কভার হইলো জাবের? 12. 2L। আমি জিজ্ঞাসা করছি ওয়েভলেন্থ কতটুকু কভার হয়েছে, হ্যাঁ। যে এখানের মধ্যে দেখো যে বেসিক্যালি স্ট্যান্ডিং ওয়েভ, আমাদের একটা স্ট্যান্ডিং ওয়েভ যদি কমপ্লিট একটা ওয়েভ যদি Half. আঁকি, তো তাহলে পরে এই হলো একটা কমপ্লিট ওয়েভ, তাই না? এই যে এই হলো একটা আমাদের কমপ্লিট ওয়েভ, তাই তো? সো তাহলে এতটুকু পার্টে, এই যে এইটুকু পার্টে ফুল ওয়েভের কতটুকু পার্ট আসছে? 1/4 না? যে 4. এখানের মধ্যে 1/4. খেয়াল করো কি বলতেছি, যে এইটা হলো আমাদের, এইটা হলো আমাদের কি একটা কমপ্লিট ওয়েভ। ওইটা যদি কি হয় এরকম স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করে, সো তাহলে এমন হবে ব্যাপারটা। সো তাহলে এতটুকু জায়গা যদি থাকে, এই যে এতটুকু জায়গা যদি থাকে, সো তাহলে কি এটা হলো একটা হাফ ওয়েভ লেন্থ নাকি যাবে? হ্যাঁ হ্যাঁ। সো তাহলে এতটুকু জায়গাতে হলো হাফ ওয়েভ লেন্থ। সো তাহলে এই জায়গাটুকু যদি মাত্র থাকে, তো তাহলে এখানে কতটুকু ওয়েভ লেন্থ? 1/4, তাই না? সো এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ আমরা হ্যাঁ। এখানের মধ্যে দেখবো কি হয়, হ্যাঁ। তো এখানের মধ্যে বলতেছে কি, যে at this moment a standing wave was formed in the air column producing a sound with the same frequency as the tuning fork। যে টিউনিং ফর্কের যে ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সির সাউন্ড কি করতেছে ওই এয়ার কলামের মধ্যে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? সো এখন এখানের মধ্যে বলতেছে যে when a sound is heard, ঠিক আছে, there is always a note produced at the surface of the water। যে রিফ্লেক্ট করতেছে যেই জায়গা থেকে, ওখানে অলওয়েজ কি ক্রিয়েট হবে, একটা নোট ক্রিয়েট হবে। এই যে there is always a node, কোথায়? at the surface of the water and an antinote at the top of the air column। সো প্রতিবার যখন নাকি কি হবে একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হবে, ওপেন এন্ডে মানে টিউনিং ফর্কটা যেখানে ধরা আছে ওখানে অলওয়েজ একটা অ্যান্টিনোড, আর ওয়াটার কলামের যেই জায়গায় কন্ট্যাক্টে আসে, যে যেই সারফেস অফ দা ওয়াটার থেকে যে রিফ্লেকশনটা আসবে ওই জায়গায় অলওয়েজ কি ক্রিয়েট হবে, নোট ক্রিয়েট হবে। সো এখন বলতেছে the teacher repeated this with tuning forks of different frequency f and recorded the corresponding lengths। আচ্ছা, সো তাহলে সে ডিফারেন্ট ডিফারেন্ট টিউনিং ফর্ক ইউজ করে, যে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির টিউনিং ফর্ক ইউজ করে সে এক্সপেরিমেন্টটা করতেছে। এন্ড কত লেন্থ অফ ওয়াটার কলামে যে এয়ার কলামের লেন্থ কতটুকু হইলে পরে সে ওই সাউন্ডটা শুনতে পায়, ওইটা সে নোট ডাউন করতেছে। তো এখন এ নাম্বারে বলতেছে যে স্টেট হোয়াট ইজ মেন্ট বাই আ স্ট্যান্ডিং ওয়েভ, যে একটা স্ট্যান্ডিং ওয়েভ মানে কি। তো এখন এখানের মধ্যে আমাদের স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট হয় কিভাবে ওইটা তো আমরা জানি, যে কি হয় when two oppositely traveling waves with similar frequency and wavelength, and যদি তারা কি হয় কনস্ট্যান্ট একটা ফেজ ডিফারেন্স মেনটেন করে, তো তখন তারা মিলে কি করে একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করে। তো এখন একটা স্ট্যান্ডিং ওয়েভ কি, একটা স্ট্যান্ডিং ওয়েভ হলো আমাদের রেজাল্টেন্ট একটা ওয়েভ যেটা ওই প্রসেসে ক্রিয়েট হয়েছে। তো তাহলে পরে এখানের জন্য দেখো তারা কি বলতেছে, এই যে স্ট্যান্ডিং ওয়েভ হলো a wave on which there are points that always have maximum displacement and others always have zero displacement। মানে যেই জায়গায় নোড ওই জায়গায় অলওয়েজই জিরো অ্যামপ্লিটিউড থাকে, আর যেই জায়গায় অ্যান্টি নোড ওখানে অলওয়েজ কি থাকে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট থাকে। সো ওই ব্যাপারটা অর এখানের মধ্যে বলতেছে a wave on which there are points that are nodes and antinodes, ঠিক আছে? তো এখন ওরকম ভাবে আমরা লিখতে পারি যে it is a wave where there are points
which always have zero amplitude, যাদেরকে আমরা নোডস বলি, and there are points which always have maximum displacement. Antinodes. ওকে, তো তাহলে এটা হলো ফার্স্ট অফ অল আমাদের স্ট্যান্ডিং ওয়েভের ডেফিনেশন। ঠিক আছে, আচ্ছা এখন সে ওই যে তার ফ্রিকোয়েন্সি আর লেন্থ রিলেটেড সে গ্রাফ আঁকছে, কি ফ্রিকোয়েন্সি ভার্সাস 1/length। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে দেখো বি নাম্বারে কি বলতেছে, যে দ্য টিচার প্লটেড আ গ্রাফ অফ এফ এগেইনস্ট 1/l। তা এখন এই যে ফ্রিকোয়েন্সি ভার্সাস 1/length, নট লেন্থ, 1/length। তো ফ্রিকোয়েন্সি ভার্সাস 1/length গ্রাফ কি আসছে সাবের, straight line through the origin. So what does that mean? The frequency is directly proportional to whatever that is plotted on the x-axis. So frequency is directly proportional to 1/l, or বলা যায় যে frequency is inversely proportional to the length, নাকি? ওকে, সো এখন এখানের মধ্যে বলতেছে যে 1 এ b1 এ যে explain why the speed of this sound in air is equal to 4 times the gradient of the graph. So এখন তোমার 4 এর এই যে ব্যাপারটা, তো এই জিনিসটার জন্য একটু আগে আমি এই ব্যাপারটা ক্লিয়ার আউট করে রাখছিলাম, যে এই যে এই জায়গাটাতে কি হয়, ফার্স্ট টাইম যখন নাকি স্ট্যান্ডিং ওয়েভটা ক্রিয়েট হয় তখন কতটুকু লেন্থ কভার করে, যে ওই লেন্থে কতটুকু ওয়েভ লেন্থ থাকবে, 1/4 অফ দ্য ওয়েভ লেন্থ। ঠিক আছে, এই যে ওয়াটার কলামের এখানে হিট করলো, তো এইখান থেকে এই যে তুমি এই সেম মনে করো এই যে হলো ওয়েভ। ঠিক আছে, এই তোমার ওয়েভটা এই হলো তোমার হরাইজন্টালি আঁকা ওয়েভ। তো এই ওয়েভটাকে তারা কি করতেছে, জাস্ট ভার্টিক্যালি ওরকম রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, সো তাহলে সবচেয়ে স্মলেস্ট পসিবল স্ট্যান্ডিং ওয়েভ কিভাবে ক্রিয়েট হবে, একটা নোড আর একটা অ্যান্টি নোড দিয়ে। সো এই যে একটা নোড এটা হলো ওয়াটার সারফেসে, আর এই যে একটা অ্যান্টি নোড এটা কি ওই ওপেন এন্ডে, যে টিউনিং ফর্কটা যেই এন্ডে আছে ওই জায়গাটায়, এই যে এতটুকু জায়গাতে কি আমাদের 1/4 অফ দ্য ওয়েভ লেন্থ। ঠিক আছে, সো এইখানের মধ্যে আমাদেরকে বলতেছে যে এক্সপ্লেইন ওয়াই দ্য স্পিড অফ সাউন্ড ইন এয়ার ইজ ইকুয়াল টু 4 টাইমস দ্য গ্রেডিয়েন্ট অফ দিস গ্রাফ। সো এখন এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়, তো ওই ব্যাপারটা নিয়ে যদি আমরা ফার্স্টে খেয়াল করি, হ্যাঁ, যে ফ্রিকোয়েন্সি ভার্সাস 1/length গ্রাফ। তো এখন এই গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিচ্ছে, সো এখানের জন্য দেখো ফার্স্ট অফ অল velocity is equal to what, v is equal to f lambda, তাই তো? স্পিড অফ আ ওয়েভ, যে কোনো ওয়েভ, যে স্পিড অফ আ ওয়েভ ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভ লেন্থ। তো এখন এখানে তো আমরা ওয়েভ লেন্থ আঁকতেছি না, এখানে আমরা আঁকতেছি হলো লেন্থ দিয়ে। সো তাহলে লেন্থের সাথে কাহিনীটা কি, যে ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট, ফর ওই লেন্থে কতটুকু ল্যামডা কভার হচ্ছে, 1/4 অফ দ্য ওয়েভ লেন্থ কভার হচ্ছে না জাবের? সো তাহলে লেন্থ ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 4। সো তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 4 ইনটু লেন্থ। সো তাহলে এই যে 4 ইনটু লেন্থ। তো এইটা হলো মেইন ব্যাপার, যে কি তোমার ফ্রিকোয়েন্সিটা তো আছে, এখন ওয়েভ লেন্থের সাথে লেন্থের কানেকশন কেমন ওই ব্যাপারটা আমাদের বুঝতে পারা দিয়ে 1 মার্কে, যে কোয়ার্টার অফ আ ওয়েভ লেন্থ ইন লেন্থ অফ এয়ার অর পাইপ। ঠিক আছে, সো তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু যে 4 টাইমস এল, এই ব্যাপারটা তোমার বুঝতে পারতে হবে। ওকে, সো ফার্স্ট এর ব্যাপার গেল এইটা। সো নাও
এখন এখানের মধ্যে আমাদের frequency is equal to what? Frequency is equal to V by 4L, or frequency is equal to V by 4 into 1 by L, তাই তো? তা এখন y equal to mx plus c এর সাথে কম্পেয়ার করব। তা এখন কি আসতেছে? অরিজিন দিয়ে পাস করতেছে, তো তাহলে c এর ভ্যালু হলো 0, x অ্যাক্সিসে হলো 1 বাই লেন্থ, y অ্যাক্সিসে হলো ফ্রিকোয়েন্সি, তো তাহলে গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু হোয়াট? গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি বাই 4, ঠিক আছে? সো তাহলে গ্রেডিয়েন্ট ইজ ইকুয়াল টু b velocity by 4, so তাহলে velocity is equal to 4 times the gradient of the graph. কোশ্চেনটা কি বুঝতে পারছো সবাই কিভাবে করে আমাদের অ্যানসার করতে হবে? যাবে? ওকে, সো তাহলে এখানের জন্য আমরা দেখি সো তাহলে লেটস রাইট ইট ডাউন ওভার হিয়ার। সো ফার্স্ট অফ অল v is equal to f lambda or v is equal to f into 4l। কিভাবে আসছে এটা ওইটা আমরা দেখাই দেই যে for the first standing wave there is only one node and one antinode, so length is equal to lambda by 4, তাহলে lambda is equal to 4 times the length। ওকে, তো এখন এখানের মধ্যে গেল যে ল্যামডার জায়গায় কি বসাই দিলাম? 4l বসাই দিলাম। তো এটা গেল প্রথম ব্যাপার। তা এখন ফ্রিকোয়েন্সিটাকে y অ্যাক্সিসে প্লট করতেছি, তো তাহলে ফ্রিকোয়েন্সিটাকে সাবজেক্ট বানাইলাম। তো এটা হলো প্রথম কাজ। তো তাহলে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু হোয়াট? ভেলোসিটি ডিভাইডেড বাই 4l, or frequency is equal to velocity by 4 into 1 by length. So এখন comparison with y equal to mx plus c, এখানে হলো প্লাস 0, এখন এই যে y intercept 0, x axis এ 1 by length, y axis এ হলো frequency, so তাহলে gradient is equal to what? Velocity by 4। তো তাহলে এখানের মধ্যে লিখবো so gradient is equal to v by 4, so velocity is equal to 4 times the gradient of the graph। বুঝতে পারছো সবাই এই জিনিসটা? ওকে, তো তাহলে পরে এই ব্যাপারটা গেল আমাদের ফার্স্টে b1, দেন বলতেছে যে show that the speed of sound in air is about 300 মিটার পার সেকেন্ড। সো তাহলে about 300 মিটার পার সেকেন্ড শো করতে বলছে, তো এটা আমরা ওই যে গ্রেডিয়েন্ট ইউজ করে বের করব আর কি। তো লেটস সি, আমরা গ্রাফ থেকে এরকম দুইটা পয়েন্ট নেই। সো এখন এই একটা পয়েন্ট, এটা 5, এটা পরে কত হবে? 5.9। সো তাহলে এই পয়েন্টটা হলো 5.9, 500, আর এখানের মধ্যে আরেকটা পয়েন্ট আমরা নিয়ে নেই, 2.3 আর 200। সো এখন এই যে আমরা দুইটা পয়েন্ট নিয়ে নিলাম, সো এখন y2 minus y1 divided by x2 minus x1, ঠিক আছে? তো এখন
এখানের মধ্যে দেখি gradient is equal to y2 minus y1 divided by x2 minus x1। তো এখন এখানের মধ্যে কত আসে, y2 হলো 500, y1 হলো 200, আর x2 হলো 5.9, x1 হলো 2.3। তো এখন এটা করলে পরে কত আসে, একজন একটু বলো তো, ক্যালকুলেটর বসায়। 83.3। 83.3। So v is equal to 4 into, হ্যাঁ বলো। ওই যে প্রথমে যে উপরে ফর্মুলাটা বের করছো মার্কস স্কিমে ওটা দিয়েই করে দিছে, মানে 4 ইনটু গ্রেডিয়েন্ট এটা করছে, তারপরে 84 336 এরকম আসছে। হ্যাঁ, তো তাহলে যে হ্যাঁ 4 into 83.3 করলে পরে কত আসে যাবে? এটা কি 336 লিখবো নাকি 340 মিটার পার সেকেন্ড এভাবে লিখবো? 340 লিখবা, যে 1 সিগনিফিক্যান্ট ফিগারে শো করতে বলছে, সো তাহলে 2 সিগনিফিক্যান্ট ফিগারে দেখাবা ভ্যালু। আচ্ছা তো যাবে কত আসে? 333.2। 333.2। ওকে, সো তাহলে 330 মিটার পার সেকেন্ড। তো এই আমাদের শো হয়ে গেছে। ঠিক আছে, ওকে। সো তাহলে এটা গেল আমাদের B1 B2। তো এখন B3 তে কি বলতেছে দেখি। The teacher says that for a tuning fork of a particular frequency, sound will be heard for different lengths of the air column। ঠিক আছে, different length of the air column এর জন্য কি করবে, তোমার মনে করো যে ফার্স্ট টাইম তো আমাদের শুনলো 1/4 ওয়েভলেন্থ এর জন্য, এরপরে আবার একটা নোড আসবে কখন, হাফ ওয়েভলেন্থ পর, নাকি যাবে? হ্যাঁ। প্রথম সাউন্ড শুনবে 1/4 ওয়েভলেন্থ এর জন্য, এর পরের বার সাউন্ড শুনবে কখন, আরো এক্সট্রা হাফ ওয়েভলেন্থ যদি অ্যাড হয়, তো তাহলে 1/4 প্লাস হাফ, তো তার মানে কত, 3/4 নাকি? এর পরের বার আবার আরো হাফ ওয়েভলেন্থ যখন আসবে তখন আবার কি হবে, সাউন্ডটা পাবে। তো তাহলে 1.25, then 1.75, 2.25, 2.75। ঠিক আছে, এইভাবে করে করে কি করতে থাকবে, the sounds will be heard। ঠিক আছে, এখানের মধ্যে তোমাদেরকে আমি পড়ানোর সময় মনে আছে তোমাদেরকে রেজোনেন্স নিয়ে কথা বলছিলাম, মনে আছে, যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এইসবের ব্যাপারগুলা। এসাস, যে একটা সিস্টেমের ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে যদি তুমি তাকে কি করো, অসিলেট করতে ফোর্স করো, তো তখন তার অ্যামপ্লিটিউড আস্তে আস্তে ওরকম বেড়ে যায়। লেটস সি, এই যে রেজোনেন্স নিয়ে আমরা এরকম ডিসকাশন করছিলাম, যে এখানের মধ্যে কি হবে, যে যত এরকম তুমি কি করবা, একটা সিস্টেমকে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট করাবা, তখন তার মধ্যে কি হবে, অ্যামপ্লিটিউড কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। ঠিক আছে, দেন সেকেন্ড টাইম যে তুমি যদি ফ্রিকোয়েন্সিটাকে ডাবল করে দাও, তো তখন আবার কি হবে, আবার রেজোনেন্স হবে, এরপর ফ্রিকোয়েন্সিটাকে 3 টাইমস করো, দেন আবার রেজোনেন্স হবে, এমন টাইপের ব্যাপার। সো এরকম একটা কথা বলতেছে টিচারটা, যে বলতেছে যে কি তোমার ডিফারেন্ট লেন্থ অফ এয়ার কলামের জন্য এটা হয়। এই যে the teacher says that for a tuning fork of a particular frequency,
sounds will be heard for different lengths of the air column. আচ্ছা, তো one point plotted on the graph does not lie on the line of best fit. এই যে এই পয়েন্টটা আমাদের বেস্ট ফিট লাইনের সাথে কি হইতেছে না, মিলতেছে না। তো deduce whether this point is an anomaly or whether it corresponds to an audible sound. তা এখন বলতেছে যে এই পয়েন্টটা কি একটা অ্যানোমালাস রিডিং, নাকি এটা কোন একটা কি হইতেছে অডিবল একটা সাউন্ডের জন্যই আমরা পাইছি, কিন্তু এটা কি ডিফারেন্ট একটা লেন্থের জন্য, এমন টাইপের ব্যাপার তারা জিজ্ঞাসা করতেছে যে এটা কি আসলে অ্যান্সারটা ঠিক আছে নাকি এটা কোন একটা অ্যানোমালাস রিডিং। যে আমরা নরমালি বলি না যে গ্রাফের মধ্যে মনে করে এরকম প্লট করলাম এসাস, যে গ্রাফের মধ্যে এইসব পয়েন্টস গুলো আমরা প্লট করলাম, দেন কোন একটা পয়েন্ট যদি কি হয় নরমাল প্যাটার্নের সাথে না মিলে, দেন ওটাকে কি বলি, অ্যানোমালাস রিডিং বলে বাদ দিয়ে দেই না। তো তাহলে এই যে আমরা এটাকে কি দেখতেছি যে নরমাল আমাদের বাকি সবগুলা পয়েন্টের সাথে এই পয়েন্টটা কি হইতেছে না, বেস্ট ফিট লাইন দিয়ে যাচ্ছে না, তো তাহলে এটাকে একটা অ্যানোমালি হিসেবে আমরা ধরতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে টিচারের একটা সাজেশন আছে, সাজেশনটা কি যে সেম ফ্রিকোয়েন্সির জন্য তুমি ডিফারেন্ট ডিফারেন্ট লেন্থ অফ এয়ার কলামে কি পাবো, এরকম রেজোন্যান্স পাবে, এমন টাইপের ব্যাপার। সো এখন আমরা যদি এখানের জন্য খেয়াল করি যে এই লেন্থটা এখানের মধ্যে আমাদের কত, এই যে আমাদের লেন্থটা, এই লেন্থের ভ্যালুটা কত আসে, এটা হবে 1.7 নাকি। সো তাহলে লেন্থ আসলো কত, লেন্থ আসলো হলো আমাদের 1.7, লেন্থ তো না 1/লেন্থ। সো এখন এখানের মধ্যে দেখো এই ব্যাপারটা কিভাবে করে করা হয়েছে। সো ফার্স্ট অফ অল তোমার ফ্রিকোয়েন্সি ওখানের মধ্যে দিয়ে দিছে, এই যে তোমার ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি তো আমাদের 400, এই যে ফ্রিকোয়েন্সি হলো আমাদের 420 তো, হ্যাঁ ওরা 415 লিখছে কেন, এটা ওরা 415 কেন লিখলো, এটা কত করে দেখো তো যাবে, 400 500, সো তাহলে 1 2 3 4 5, সো তাহলে 5 ঘরে যদি 100 হয় তো তাহলে তো এক ঘরে তো 20 করে হবে, সো তাহলে এটা 420 হওয়ার কথা। হ্যাঁ ভাই, আমিও 420 নিছি। সো তাহলে এটা 420 হবে, ঠিক আছে। সো তাহলে ফ্রিকোয়েন্সি হলো 420 আর স্পিড তো আমরা মাত্র বের করলাম 330। সো এখন আমরা ওয়েভলেন্থটা ফার্স্টে দেখবো। এই যে এটা তোমার ফ্রিকোয়েন্সি হলো 420, ওয়েভলেন্থ কত জানো না, সো এই, তো এখন এখানের জন্য তুমি ওয়েভলেন্থটা বের করে দেখবা কত আসে, তো এত আসলো, ঠিক আছে, ভালো কথা। কত, যে 0.794, সো তাহলে 0.794 করলে পরে কি আসে, 0.794 করলে পরে এই হলো তোমার কি বলে 795, 4 জ্ঞান বলতেছি বারবার। আমাদের ভ্যালুটা কত আসে দেখো তো, আমরা তো 420 ইউজ করব, সো আমাদের ভ্যালুটা কত আসে, 0.786. 0.786, ওকে। তা এখন আমাদের লেন্থ গুলো ওই যে আমরা কম্পেয়ার করব, প্রথমবার হবে হলো 1/4 অফ দা ওয়েভলেন্থের জন্য, এর পরের বার হবে 3/4 অফ দা ওয়েভলেন্থের জন্য, এর পরের বার আরো হাফ ওয়েভলেন্থ বেশি, এর পরের বার আরো হাফ ওয়েভলেন্থ বেশি, এমন টাইপের, ঠিক আছে। সো এইটার থেকেই তারা কি করতেছে, যে 3/4 অফ দা ওয়েভলেন্থ নিয়ে তারা কম্পেয়ার করতেছে। সো তাহলে 3/4 অফ দা ওয়েভলেন্থ, 3/4 অফ 0.786 কত হয়, 0.59. 0.59, তো তাহলে ওদের মতনই আসছে আসলে, বেসিক্যালি এত বেশি ডিফারেন্স না। তো তাহলে 1 বাই দিস লেন্থ, যে 1 বাই 0.59 করলে পরে কত আসে,
1.69. 1.69। আচ্ছা, এই মিটিং আর 1 মিনিটের কম আছে, নেক্সটটায় জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে এখানের জন্য আমাদের আসলো কত? 1.69 পার মিটার। সো তাহলে এটা কি আমাদের ওই 1 বাই লেন্থের ভ্যালুর সাথে মিলে যাইতেছে না? যে 420 যেই ফ্রিকোয়েন্সি, যে 420 যে ফ্রিকোয়েন্সি, সরি, এই যে 420 যে ফ্রিকোয়েন্সি, তো এটার করেসপন্ডিং এটা কত? 1.79। তো তাহলে এটার সাথে কি করতেছে? মিলে যাইতেছে, যে 1.69 কে টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে পরে এত আসে। সো তাহলে যেহেতু এটা মিলতেছে, তো তাহলে এটা কি? দিস করেসপন্ডস টু অ্যান অডিবল সাউন্ড। তো এই যে, তো corresponds to 1 by length is equal to 1.7 per meter as given on the graph. So yes, produced audible sound. এই যে সেকেন্ড স্ট্যান্ডিং ওয়েভটা কখন ক্রিয়েট হবে? যখন লেন্থ ইজ ইকুয়াল টু 3/4 অফ দ্য ওয়েভ লেন্থ। ঠিক আছে, তো এখন আমরা যদি এখানের জন্য পুরোটা ডিটেইলসে লিখি, সো ফার্স্ট অফ অল কাজটা কি? যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভ লেন্থ। সো এই যে আমাদের 3/4 অফ দ্য ওয়েভ লেন্থ দিয়ে আমরা ট্রাই করলে দেখবো যে মিলে যাবে। সো এখন এই যে আমাদের ভেলোসিটি হলো 330 বের করলাম একটু আগে, ফ্রিকোয়েন্সি গ্রাফ থেকে আমরা দেখলাম 420। সো তাহলে ওয়েভলেন্থ কত এটা বের করব। সো ওয়েভলেন্থ আসছিল কত? 0.786। ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু 0.786 মিটার। এখন সেকেন্ড স্ট্যান্ডিং ওয়েভ will be created for L is equal to 3/4 of the wavelength. তো এখন আমরা এখানের জন্য টেস্ট করে দেখবো যে আসলে এটা মিলতেছে নাকি। তো এখন 3/4 of lambda যদি আমরা করি, তো তাহলে কত আসে? 3/4 of 0.786। সো এটা করলে পরে আমাদের আসে 0.59। 0.59 মিটার। তো এখন 1 by L, যে 1 by length is equal to 1 by 0.59। তো এটা করলে পরে 1.69 পার মিটার বা 1.7 পার মিটার। তো এখন সিন্স এই যে তাদের এই কনক্লুশনটা আমরা লিখে দিব, যে 1 বাই এল এর ভ্যালুটা কি করতেছে? ওই 1.7 এর ভ্যালুর সাথে আমাদের মিলে যাইতেছে, যে গ্রাফের ওই প্লটিং পয়েন্টের সাথে। তো তার মানে কি এটা ঠিক আছে, ওকে, যে অডিবল সাউন্ড প্রডিউস করবে আর কি বেসিক্যালি। সো তাহলে সিন্স 1 by L is equal to 1.7 per meter corresponds to the point plotted in the graph so it will produce audible sound। ঠিক আছে, এই কোশ্চেন নিয়ে কি কোনো কনফিউশন আছে? ওকে, সো এখন আমরা পরের কোশ্চেনে চলে যাই তাহলে। কোশ্চেন নাম্বার 14। তো কোশ্চেন নাম্বার 14 এ কি বলতেছে? A light dependent resistor LDR has a resistance of 6100 ohm। আচ্ছা, তো তাহলে রেজিস্ট্যান্স 6100 ওহম যখন কি when illuminated with indoor lighting। তো তাহলে
বাসার ভিতরে যেসব লাইট গুলা আছে ওইসব চালু করে রাখলে পরে রেজিস্ট্যান্স থাকে হলো 6100 ওহম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো এখন এখানের মধ্যে বলতেছে এটা কি, যে explain how the resistance of an LDR changes with illumination, যে লাইট যত দিব এটার সাথে আমাদের এলডিআর এর রেজিস্ট্যান্স কিভাবে করে চেঞ্জ হবে। সো বলতেছে your answer should include reference to the conduction electrons। সো এখন এখানের মধ্যে অ্যানসারটা কি হবে এসাস, যে ইলুমিনেশন, যে লাইট ইন্টেন্সিটি যত বাড়বে তত ইলেকট্রনস গুলা কি করবে, এনার্জি গেইন করবে। সো তখন কি হবে, কন্ডাকশন ইলেকট্রনের নাম্বার বেড়ে যাবে, তাই তো? যখন লাইট ইন্টেন্সিটি বাড়বে তখন কন্ডাকশন ইলেকট্রনের নাম্বার বাড়বে, তো কন্ডাকশন ইলেকট্রন বেশি হলে পরে দে উইল কন্ডাক্ট মোর ইলেকট্রিসিটি, তো তাহলে কারেন্ট বাড়বে, আর কারেন্ট বাড়লে রেজিস্ট্যান্স কমে যাবে। ব্যাপারটা এমন না? জি ভাই। সো তাহলে এই জিনিসটাই তারা এখানের মধ্যে বলবে। লেটস সি কি বলতেছে। এই যে light transfers energy to the electrons, so greater number of conduction electrons, so less resistance। সো তাহলে কন্ডাকশন ইলেকট্রনস তো আমরা কারেন্ট হিসাবেই ধরতেছি না? হ্যাঁ, কন্ডাকশন ইলেকট্রন যত বেশি মানে কারেন্ট তত বেশি, তো তাহলে রেজিস্ট্যান্স তত কম। ওকে, জি ভাই। তো তাহলে এখানের জন্য আমরা যদি লিখি কি জিনিস, যে when light intensity increases, the electrons will gain energy from the photons তো তাহলে কি হবে, so a greater number of conduction electrons will be there, তো তাহলে রেজিস্ট্যান্স কি হবে, রেজিস্ট্যান্স কমে যাবে। ঠিক আছে, তো তাহলে এটা হলো ফার্স্ট ব্যাপার। দেন কোশ্চেন নাম্বার বি তে কি বলতেছে, যে স্টুডেন্ট মেড অ্যান ইলেকট্রিক্যাল সেল ইউজিং আ লেমন। ঠিক আছে, সে একটা লেবু দিয়ে কি বানাইতেছে, ইলেকট্রিক্যাল সেল। যে লেবুর ভিতরে ওইসব যে কেমিক্যাল গুলি থাকে না, তো এরকম কি হবে, সে অমন ইলেকট্রোলাইসিসের মতো একটা ব্যাপার করবে, যে আয়ন ট্রান্সফারের অমন একটা কাজ করে। ঠিক আছে, তো তখন দেয়ার উইল বি আ মুভমেন্ট অফ চার্জড পার্টিকেল। তো মুভমেন্ট অফ চার্জ পার্টিকেল এরকম থাকলে পরে তখন বোঝা যাবে কি, যে দেয়ার ইজ আ কারেন্ট ইন দা সার্কিট, এমন টাইপের ব্যাপার। সো এখন এখানের মধ্যে বলতেছে কি, যে স্টুডেন্ট মেড অ্যান ইলেকট্রিক সেল ইউজিং আ লেমন, a piece of zinc and a piece of copper as shown। তো তাহলে একটা লেবু, piece of copper and piece of zinc, তেমন। তো তাহলে কপার আর জিঙ্কের মধ্যে তাদের কয়েকটার রেডক্স পটেনশিয়াল বলতে কয়টা জিনিস তোমরা পড়বা A2 তে উঠলে কেমিস্ট্রিতে। হ্যাঁ, যে রেডক্স পটেনশিয়াল বলতে আমাদের একটা ব্যাপার আছে, তো ওইটা ইউজ করে তারা কি করতেছে, এরকম লেবুর ভিতরে যে লিকুইডটা আছে ওইটা ইউজ করে তারা ইলেকট্রিসিটি কন্ডাকশনের কাজটা করবে। তো কি হয়েছে এখানের মধ্যে দেখো, যে the student connected a digital voltmeter to the cell and recorded an electromotive force of 0.97 volt। আচ্ছা, she then connected the LDR to the cell and recorded a reading from the digital voltmeter of 0.47। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে ফার্স্ট এর ব্যাপারটা হলো যে এই লেবুটার ইলেকট্রোমোটিভ ফোর্স হলো 0.97, আর এলডিআর ওই সেলের সাথে কানেক্ট করছে এন্ড রেকর্ডেড আ রিডিং ফ্রম দ্য ডিজিটাল ভোল্টমিটার অফ 0.47 ভোল্ট। তো এখন ফার্স্টে জিজ্ঞাসা করতেছে যে ইএমএফ মানে কি, যে ইলেকট্রোমোটিভ ফোর্স, যে এই জিনিসটার মানেটা কি। তো এটা তো আমাদের কি জানি, যে ইট ইজ দ্য
ভোল্টেজ সাপ্লাইড বাই দ্য পাওয়ার সাপ্লাই, তাই না? যে অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাইড টু পার ইউনিট চার্জ, তাই তো? তো তাহলে এই ব্যাপারটা, এই যে অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাইড পার ইউনিট চার্জ, তো তাহলে এমন একটা জিনিস। তো তাহলে it is the amount of electrical energy supplied by the cell per unit charge। ওকে, তো তাহলে এই হলো প্রথম ব্যাপার, ইএমএফ এর ব্যাপারটা গেল। এখন বলতেছে যে ক্যালকুলেট দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল, যে রেজিস্ট্যান্স অফ এলডিআর হলো কত? রেজিস্ট্যান্স অফ এলডিআর হলো 6100 ওহম। তো এলডিআর এর রেজিস্ট্যান্স জানি, তো আমাদের ইএমএফ এর ফর্মুলাটা কি? যে ইএমএফ ইজ ইকুয়াল টু আইআর প্লাস আইআর, এমন টাইপের ব্যাপার, তাই তো? এখন টোটাল ভোল্টেজ যেটা পাওয়ার সাপ্লাই দিবে ওটা কি হবে? ইন্টারনাল রেজিস্ট্যান্স এর অ্যাক্রসে কিছু ভোল্টেজ ইউজ হবে, আর বাকিটুকু কি হবে? এক্সটার্নাল সার্কিটে, যে সেলের বাইরে এক্সটার্নাল সার্কিটে যে রেজিস্টর আছে তার অ্যাক্রসে। সো তাহলে এলডিআর এর অ্যাক্রসে এখানে মধ্যে ভোল্টেজ কত? এই যে when she connected the LDR to the cell and recorded a reading of 0.47 from the voltmeter। সো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি? এখানের মধ্যে আমাদের কাজটা হবে এরকম, যে আমরা তো কি জানি, ইএমএফ এর অ্যাকচুয়াল ভ্যালু জানি, ঠিক আছে? দেন এটা হলো কি আমাদের টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স, যে কার অ্যাক্রসের ভোল্টেজ, এলডিআর এর অ্যাক্রসের ভোল্টেজ আমরা জানি, ঠিক আছে? তো এলডিআর এর ভোল্টেজ জানি, এলডিআর এর রেজিস্ট্যান্স জানি, তো তাহলে সার্কিটে কারেন্ট কত এটা বের করতে পারবো না? যাবে? হ্যাঁ ভাই। তো তাহলে we know the voltage, we know the resistance, তো তাহলে আমরা কারেন্টটাকে প্রথমে বের করে নেই, ঠিক আছে? তো এখানের মধ্যে আমরা V is equal to IR, তো তাহলে এখানে ভোল্টেজ কত? এলডিআর এর অ্যাক্রসে 0.47, তো তাহলে 0.47 is equal to I into 6100। তো তাহলে এখানে থেকে আমাদের I বের হয়ে যাবে। তো এই I এর ভ্যালুটা ইউজ করে এখানের মধ্যে এখন কি করব? এখানের মধ্যে আমরা সবকিছুই জানি, জাস্ট স্মল লেটার r এইটাই জানি না। তো তাহলে স্মল লেটার r will be equal to what? EMF by current minus resistance, নাকি? একটা লাইন বাড়াই দেই, তো তাহলে যেন এই বুঝতে কোনো প্রবলেম না হয়, যে আমরা কারেন্টটাকে কমন নিব বেসিক্যালি। তো তাহলে r plus r is equal to EMF by the current। তো তাহলে স্মল লেটার r হবে EMF by current minus resistance of the LDR। তো এখন এখানের জন্য এটা কত আসে? কারেন্টের ভ্যালুটা দেখো তো, 0.47 divided by 6100। এটা আমরা বসাই দেই, 10 to the power minus 5। এটা আমরা ডিরেক্টলি এখানের মধ্যে বসাই দেব। মনে করো এটা রাউন্ড আপ করলাম না, যে 0.47 ডিভাইডেড বাই 6100, আর ইএমএফ হলো 0.97। তো তাহলে 0.97 ডিভাইডেড বাই 0.47 ডিভাইডেড বাই 6100 মাইনাস 6100, এটা করলে পরে কত আসে দেখো তো? Six, 4, 8, 9. কত? 6 6, 4, 8, 9. 6489 ওহম। তো তাহলে 6500 ওহম এমন কিছু। ইয়েস,
তো তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো 6500 ওহম। ঠিক আছে, এখন এটা তো আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করে ফেললাম। এখন ফাইনালি আমাদেরকে বের করতে বলতেছে এটা কি, যে ক্যালকুলেট দা পাওয়ার ট্রান্সফারড বাই দা এলডিআর। ঠিক আছে, এলডিআর কতটুকু পাওয়ার ট্রান্সফার করতেছে ওই জিনিসটা। তো এখন পাওয়ার ইজ ইকুয়াল টু কি, আই স্কোয়ার আর। তো এখন কারেন্ট হলো এটা 0.47 ডিভাইডেড বাই 6100 এটা স্কোয়ার ইনটু রেজিস্ট্যান্স হলো 6100। আই স্কোয়ার আর দিয়ে করতে পারি, অর কি করতে পারি, এটা নিতে পারি, কি বলে, পি ইজ ইকুয়াল টু আইবি। ঠিক আছে, তো কারেন্ট হলো 0.47 ডিভাইডেড বাই 6100 আর ভোল্টেজ হলো 0.47। ওইটা করলেও হয়, একই কথা। বুঝছো কত আসে এই ভ্যালুটা? 3.6 into 10 to the power minus 5. তো 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। ওকে, সো তাহলে এই কোয়েশ্চেন নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই, আছে? ওকে, সো এখন আমাদের একটা কাজ করা লাগবে, যে নেক্সট দিন তোমাদের কেমিস্ট্রি ক্লাস শেষ হয় কয়টায় এসাস আপনাদের? আফনান ভাই কালকে তো নাই। ইয়া, এমনি নরমালি তো 4টা 4:30টার দিকে শেষ হয়। ওকে, সো 4:30টায় যদি শেষ হয়, আমরা নেক্সট ক্লাসটা 4:30টায় শুরু করতে চাইতেছি। বুঝছো, এই কোয়েশ্চেন পেপারটা অনেক দিন লাগতেছে, যে প্রত্যেকটা কোয়েশ্চেন এরকম টোটালি এক্সপ্লেন করে করে অনেক সময় লাগতেছে। যে 15 নাম্বারটা যেটা আমি ফার্স্ট এর দিনে বলে দিছিলাম, যে এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা ছোট একটা ট্রিক আছে, দেন 15, 16, 17, 18। তো তাহলে 15, 16, 17, 18 এই কোয়েশ্চেন গুলো আমরা নেক্সট দিন শেষ করব। আমাদের ক্লাসটা শুরু হবে 4:30 তে। ঠিক আছে, গ্রুপে আমি জানাই দিব, আর একটু পরে তোমার ওই সলিউশনটা দিয়ে দিতেছি। ঠিক আছে এসা? আচ্ছা, ওকে, ঠিক। আমরা আর ক্লাস, ভাই ভাই হ্যাঁ বলো। এই যে ইউনিট 3 এর ওই পেপারেই আমার এইচসি এর পর কেটে গেছে, মানে গ্রাফের পর থেকে মার্ক স্কিম কেটে গেছে, বুঝছো? কোন ইয়ার? মে 19। আচ্ছা, ওইটাই। দেখতেছি ওটা। ঠিক আছে, ওটা দেখবো নি, প্রবলেম নাই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, আমরা ক্লাসটা এখন এখানে শেষ করব। হ্যাঁ, বিকজ এর পরের কোয়েশ্চেনটা ধরলে আমাদের নামাজের টাইমের আগে শেষ হবে না, বিকজ এটা একটু আমাদের এক্সপ্লেনেশনের ব্যাপার আছে। ওকে, তো এই কোয়েশ্চেন নাম্বার 15টা এট লিস্ট সবাই করে রাখবা। ওকে, যাবে? হ্যাঁ। ঠিক আছে।